আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা কবিতা অংশে চলে এসেছি। কবিতা নিয়ে আজকে আলোচনা করব। আমরা তিনটা কবিতা নিয়ে কথা বলবো, সোনার তরী, বিদ্রোহী এবং প্রতিদান। তিনটাই কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী নিয়ে প্রথমেই আলোচনা করব। তো দেরি না করে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তো কবিতাটার মূল ভাব বা কবিতাটা সম্পর্কে জানার আগে আমরা জানবো হচ্ছে কবিতার লেখক সম্পর্কে, অর্থাৎ কবি সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা অপরিচিতাতে ইতিমধ্যে জেনেছ। এখানেও আমি হচ্ছে কি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, যেন তোমাদের পুরো জিনিসটা আবারও রিভিশন যেন হয়ে যায় তোমাদের। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কতটুকু জানি, তিনি হচ্ছে কি বিশ্বকবি উপাধি লাভ করেছেন। তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন কবি। বাংলা সাহিত্যের এমন কোনো অংশ নাই যেখানে রবীন্দ্রনাথ তার ছাপ রাখেননি। তিনি গান, কবিতা, নাটক, উপন্যাস, কাব্য সকল কিছুই কিন্তু রচনা করেছেন। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশ প্রতিভাশালী ছিলেন। তো তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তো তিনি বেশ সম্ভ্রান্ত পরিবার থেকে কিন্তু এসেছেন। তো এই যে তার সাহিত্য সাধনা নিয়ে যদি আমরা একটু বলি, তাহলে তার সাহিত্য সাধনার একটা বৃহৎকাল বাংলা সাহিত্যের কি রবীন্দ্র যুগ নামে পরিচিত। কেন এই রবীন্দ্র যুগ? কারণ সাহিত্যের যত শাখায় রবীন্দ্রনাথ আসলে গিয়েছেন, অন্য কোনো কবি বা সাহিত্যিক কোনো লেখক কিন্তু এত বেশি জায়গায় তার নিজের প্রতিভার ছাপ রাখতে পারেননি। এই জন্য তার যে লেখাগুলো রয়েছে সেই সময়টাকে, বা তিনি যে সময় বেঁচে ছিলেন, সাহিত্য রচনা করেছেন, সেই সময়টাকে একটা যুগ হিসেবে তুলনা করা হয়। এটা হচ্ছে কি বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ। আচ্ছা, তার সম্পর্কে যদি আমরা আরো বলি, তিনি হচ্ছে কি বিলাতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন 17 বছর বয়সে, যদিও পড়াশোনা তিনি কি সম্পূর্ণ করেননি, দেশে চলে আসেন। তিনি হচ্ছে কবিতা, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, ছোট গল্প, তারপর হচ্ছে সঙ্গীত, সকল কিছুই কিন্তু রচনা করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1913 সালে, কত সালে? 1913 সালে কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি হচ্ছে কি নোবেল পুরস্কার লাভ করেন। যদিও গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, মূলত ওই ইংরেজি অনুবাদের নাম ছিল কি সং অফারিংস। তো এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার কর্মজীবনের লেখালেখির পাশাপাশি তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? তারপর কি যে বিশ্বভারতী নামের একটি বিশ্ববিদ্যালয়ের তিনি সাপনিক এবং প্রতিষ্ঠাতা। আর মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। আর গীতাঞ্জলি এবং সং অফারিংস নিয়ে তো আমি কথা বলেছি, এশিয়াদের মধ্যে তিনি নোবেল পুরস্কার পান। তিনি বাংলা ছোট গল্পের পথিকৃৎ, এটা মাথায় রাখতে হবে, বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গল্পগুচ্ছ, যে ছোট গল্পের যে হচ্ছে সংকলন রয়েছে, সেটার নাম কি গল্পগুচ্ছ। গল্পগুচ্ছে তোমরা দেখতে পাবা হচ্ছে কি অসংখ্য ছোট গল্প সংকলিত হয়েছে। আর এই আমরা যে অপরিচিতা, তারপর তোমরা এসএসসি লেভেলের শুভা পড়ে এসেছো, এই সবগুলোই কিন্তু কি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ছোট গল্পেরই অংশ। ওকে, তার লেখা যে বিভিন্ন কাব্যগ্রন্থ এবং কি তার নাটক, উপন্যাস নিয়ে যদি আমরা বলি, তার গ্রন্থগুলো যে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এখানে একটা জিনিস বলে রাখি, এই শেষ লেখা কিন্তু রবীন্দ্রনাথ প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা, তার সর্বশেষ লেখাটার নামও শেষ লেখা। আরেকটা জিনিস যেটা তোমরা গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে শেষের কবিতা। এই শেষের কবিতা কিন্তু কাব্যগ্রন্থ নয়, শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। তার রচিত উপন্যাসের মধ্যে আছে গোরা, চতুরাঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ ইত্যাদি। আর তার কাব্যনাট্য বিসর্জন এবং কি চিত্রাঙ্গদা, আর কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা ও কাহিনী। এখন দেখো, কথা ও কাহিনী একটা না, কথা ও কাহিনী। ওকে, বিসর্জন আর চিত্রাঙ্গদার বিষয়টা বলি। এগুলো হচ্ছে কি কাব্যে, অর্থাৎ কাব্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রচিত নাটক।
আমরা সাধারণত নাটকের ক্ষেত্রে দেখি কি সাধারণ বাক্যের সংলাপ, কিন্তু এই কাব্যনাট্যের বৈশিষ্ট্য হলো কবিতার মাধ্যমে কথাগুলো একজন আরেকজনের সাথে সংলাপ পরিচালনা করে। এটা একটা নাটকের ধরন। আচ্ছা, তো এই যে কথা ও কাহিনী যেটা রয়েছে এটা হচ্ছে কাহিনী কবিতা। কবিতার মাধ্যমে কাহিনীর বর্ণনা। আমরা সাধারণত কাহিনীর বর্ণনা দেখি কিসের মাধ্যমে? উপন্যাসের মাধ্যমে, গল্পের মাধ্যমে, কিন্তু কবিতার মাধ্যমে এই কথা ও কাহিনীতে কি কবিতার মাধ্যমে কাহিনী বর্ণনা করা হয়েছে। তো 1941 সালের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, যেটা ছিল বাংলা 1348-এর 22শে শ্রাবণ। তো এই হচ্ছে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত তার যে জীবনের একটা ছোটখাটো আলোচনা। তো তোমরা হচ্ছে কবি পরিচিতিটা একটু ভালো করে পড়বা, কারণ বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। আর যেহেতু রবীন্দ্রনাথের লেখা অপরিচিতা এবং সোনার তরী দুইটাই আছে তোমাদের, তো আশা করা যায় দুইটা বা একটা দুইটা, তো দুই থেকে তিনটা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পাবা বোর্ড পরীক্ষায়, সেটা যে বোর্ডেই হোক না কেন। ওকে, এবার আসি আমরা পাঠ পরিচিতিতে। সোনার তরী কবিতায় আসলে কি আলোচনা করা হয়েছে। আমি পাঠ পরিচিতিটার পর কবিতাটা নিয়েও একটু আলোচনা করব, যাতে দ্রুত হচ্ছে আমরা কি কবিতাটাতে যা পড়েছিলাম সেগুলো আবার আমরা রিভিশন হয়ে যায়। তো চলো, সোনার তরী যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, সেটা কি সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এই যে সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা আমরা একটু আগেই দেখেছি, কিন্তু এই যে সোনার তরী নামের তার একটা কাব্যগ্রন্থ রয়েছে। তো এই কবিতায় মূলত আলোচনা করা হয়েছে একজন ব্যক্তি যে তার যে কৃষি জমি রয়েছে, ধান যে কেটেছে বা ফসল উৎপাদন করেছে, সেইটাকে ঘিরে কবিতাটা তুলে ধরা হয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। দেখো, শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। এই যে সামান্য একটা ঘটনার বর্ণনা কবিতায় আসলে কি, দেখো তোমরা কিন্তু দেখতে পাবা যে নতুন নতুন তাৎপর্য, আসলে মানুষ তার যে কবিতার গভীরতা যেটা রয়েছে সেটা ধীরে ধীরে আরো বেশি বুঝতে পেরেছে, আরো জীবনের সাথে কি সম্পর্কিত করতে পেরেছে, যেই কারণে কি আমরা এটার প্রায় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেখতে পাই, একটার পরে আরেকটা এইভাবে বিভিন্ন রকমের কি তাৎপর্য মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে। এই কবিতাটা পাঠ করে এক একজন এক একভাবে সেটা উপলব্ধি করেছেন। কবিতাটি একই সঙ্গে কি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। কেন এই কথাগুলো বলা হয়েছে এইটা নিয়ে যদি তোমরা একটু চিন্তা করো, তাহলে তোমরা দেখতে পাবা এই কবিতায় একজন ব্যক্তির কর্মকে বড় করে দেখানো হয়েছে তার নিজের জীবনের চাইতেও। আমরা কবিতা নিয়ে যখন আলোচনা করব আমি এই জিনিসগুলো আবার তোমাদেরকে মনে করিয়ে দিব। তো একজন মানুষের কর্ম যে তাকে বাঁচিয়ে রাখতে পারে, এই ধরনের কথা কিন্তু তিনি এই কবিতায় তুলে ধরেছেন সহজ ভাষায়। তো এটার মধ্যে আবার কিছুটা রহস্যের ছাপও কিন্তু রবীন্দ্রনাথ রেখেছেন। ওকে, তো এই যে মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়ে থাকে। তো বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু সোনার তরী এরকমই একটি কবিতা, বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্নভাবে এর তাৎপর্য তুলে ধরেছেন। তো এই যে কবিতাটিতে দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো, কিসের মতো? দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। এইগুলো নিয়ে কিন্তু কবিতার প্রথম দিকের লাইনগুলো। তারপর এই যে দেখো, আকাশের ঘন মেঘ ও ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী যখন হিংস্র হয়ে উঠেছে, সেই সময়ে তার ওই যে খরস্রোতা নদীর যে বাঁকা জল, অর্থাৎ ওই যে ঢেউ খেলা জল যেটা আর কি, সেটাকে বাঁকা জল হিসেবে বলা হয়েছে। তো চারদিকের এই বাঁকা জল কৃষকের মনে কিন্তু একটা ভয়ের সৃষ্টি করে। তো ওই পরিস্থিতিতেই ওই খরস্রোতা নদীতে একজন মাঝি একটি পাল তোলা সোনার নৌকা নিয়ে বেয়ে আসা কি এক মাঝিকে আমরা দেখতে পাই। তো এই পাল তোলা সোনার নৌকার যে মাঝি রয়েছে সে এসে কি করে, আসলে সে উৎকণ্ঠিত কৃষকের কাছে আসা জিজ্ঞেস করে। তখন হচ্ছে ওই যে কৃষক যে হচ্ছে ওই ধান খেতে বসেছিল নদীর পাশে, নদীর মধ্যে দ্বীপের মতো যে ধান ক্ষেত সেটাতে যে বসেছিল, সে চিন্তা করে তার উৎপাদিত যে সোনার ধান রয়েছে সেইটা নিয়ে যাওয়ার জন্য সে
অনুরোধ করে। তো মাঝি কি করে, সেই সোনার ধান নিয়ে সে চলে যায়। তো নৌকায় এই যে ধানগুলা তোলার কারণে স্থানের সংকুলান না হয়, অর্থাৎ পর্যাপ্ত জায়গা না থাকায় কৃষক শূন্য নদীর তীরেই কি নিজের বসে থাকেন এবং এখানেই তার বেদনা প্রকাশ করেন বা তার বেদনা গুমড়ে উঠে। বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে হবে বেদনায় সে গুমড়ে মরে। তো এই যে দেখো, একজন ব্যক্তি সে তার ধান উৎপাদন করেছে, সোনার ফসল ফলিয়েছে, সে আসলে কেনই বা নিজের ফসলগুলো নিয়ে যেতে বলল, নিজে যেতে চাইলো না, কিংবা মাঝি কেনই বা তার ফসল নিয়ে গেল এবং সে সেখানে রয়ে গেল, সেটার মধ্যে আবার কি তার একটা বেদনা রয়েছে। এই জিনিসগুলাই কিন্তু কবিতাটা থেকে আমাদের কি নানান দৃষ্টিভঙ্গিতে আমরা এই কবিতাটায় দেখতে পাই এবং সেখান থেকে কি শিক্ষা নিতে পারি বা বুঝতে পারি। এই তাৎপর্যটা আমরা জীবনের সাথে কিন্তু সহজভাবে যদি আমরা চিন্তা করি, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পারবো। আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটা একরকম লাগবে, আর একজনের কাছ থেকে অন্যরকম লাগবে। এই যে মহৎ সাহিত্যের কিন্তু এটাই বৈশিষ্ট্য, যে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে কবিতাটার তাৎপর্য বা হচ্ছে কি বিষয়টা, মূল বিষয়বস্তুটাকে দেখতে পায়। ওকে, দেখো এখন তাহলে দেখি যে এই কবিতায় আসলে কি প্রকাশ পেয়েছে। এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কি কবির গভীর জীবন দর্শন, যে মহাখালের স্রোতে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার। আমি বলেছিলাম তোমাদের মনে আসে, মানুষের কর্ম আসলে কিভাবে বেঁচে থাকে, এটাই কিন্তু যে সৃজনশীল কর্মসম্ভারে কিন্তু মূলত বেঁচে থাকে। এই যে সোনার ধান যেটা, সেটা হচ্ছে একজন মানুষের সৃজনশীলতার প্রতিরূপ। আর ব্যক্তি কি করলো, তাইলে তার সৃজনশীলতা হচ্ছে কি মানুষের মধ্যে ছড়িয়ে দিল, মাঝি সেটা নিয়ে গেল আর কি, এইরকম একটা বিষয় প্রকাশিত হয়েছে। তো তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় এমন মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তো মানুষের যে, আমরা তো আর আজীবন বেঁচে থাকি না, মানুষের মৃত্যু আছে, কিন্তু তার যে কর্ম রয়েছে, তার যে সৃজনশীলতা রয়েছে, তার সৃষ্টি যা রয়েছে, সেগুলোর কিন্তু কোনো বিনাশ নেই। এই জিনিসটাই কিন্তু সোনার তরী কবিতায় একজন কৃষক এবং তার উৎপাদিত সোনার ফসল বা সোনার ধানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই কবিতাটি মূলত রচিত হয়েছে কি মাত্রাবৃত্ত ছন্দে। তো এই হচ্ছে আমাদের কবিতাটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা, যে আসলে এই কবিতায় বা এই কবিতাটা পাঠ করে আমরা কি কি জিনিস জানতে পারবো। তো চলো আমরা একটু কবিতাটা দ্রুত গতিতে কবিতাটা আমরা পুরোটা দেখে ফেলি। আমরা এখানে হচ্ছে কি গভীর আলোচনা যাব না, যেহেতু রিভিশনের বিষয়। আমরা এরপর যত দ্রুত সম্ভব কি প্রশ্ন সমাধানে চলে যাব, যে কি ধরনের প্রশ্ন আমরা এইচএসসিতে এই কবিতা থেকে পেতে পারি। দেখো, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ কৃষক ধান কাটতে গেল, তো আকাশে মেঘ জমে বৃষ্টি নেমে গিয়েছে, আর ধান কাটতে কাটতে হচ্ছে কি এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ধান কাটা হওয়ার পরে কি বৃষ্টি নেমে গিয়েছে, আগেই বৃষ্টি নেমেছে, তো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো এই যে বৃষ্টি নামলো, বৃষ্টিটা নামার কারণে সমস্যা কি হয়েছে, সমস্যা হচ্ছে কি তার এই যে একখানি ছোট ক্ষেত আমি একলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা। এই যে বাঁকা জল কিন্তু আমরা পাঠ পরিচিতি দেখেছি। এখানে দেখো আরো দুইটা লাইন যেগুলো আমি ব্যাখ্যা করি নাই, এগুলো এখন আমি বলতেছি। এই দেখো, ভরা নদী খুর ধারা, খড় পরশা। তো এই যে একটা খরস্রোতা নদী, যেটা হচ্ছে কি বাঁকা জল, অর্থাৎ যেটা চারদিকে, অর্থাৎ তার তো দ্বীপের মতো জায়গায় হচ্ছে তার জমিটা, ধান ক্ষেত, তো সেই ধান ক্ষেতের চারদিকেই হচ্ছে কি ওই নদীর পানি খেলা করছে। খেলা বলতে হচ্ছে কি ওই যে বৃষ্টি হইলে নদীতে যে ঢেউ উঠে, উত্তাল খরস্রোতা নদীতে তো আমরা জানি যাই ফেলা হয়, সেটাই কি ঢেউয়ের টানে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যায় বা মিশে নিমজ্জিত হয়ে যায়। তো এই জিনিসটাই আর কি, যে চারদিকে জলের যে তাণ্ডব, সেটাকে বাঁকা জল হিসেবে তুলে ধরা হয়েছে। ওকে, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা, প্রভাত বেলা। আচ্ছা, এই জিনিসটা কিন্তু প্রায়ই প্রশ্নে আসে, তোমাদেরকে বলে রাখি যে সোনার তরী কবিতাটি কোন সময়ে রচিত হয়েছে। এই যে দেখো, অনেকেই মনে থাকে না, এই যে প্রভাত বেলা, সকালবেলার ঘটনা কিন্তু বলা হচ্ছে। তো সে যে তার ধান ক্ষেত থেকে হচ্ছে কি একটা দূরে গাছে ঢাকা বা হচ্ছে ছায়াময় মেঘে ঢাকা একটা গ্রাম সে দেখতে পাচ্ছে।
এপারেতে ছোট ক্ষেত আমি একলা। আরেকটা প্রশ্ন এখানে রয়ে গেছে, দেখো আমি একলা, প্রশ্ন আসতে পারে যে ধান খেতে আসলে কতজন মানুষ ছিল, বা সোনার তরী কবিতায় কতজন মানুষের কথা বলা হয়েছে, ছিল কিন্তু একজন। মানে ধান খেতে মানে একখানে, এই যে ছোট ক্ষেতের কথা যখন বলবে যে ক্ষেতের মধ্যে কতজন ছিল, তখন কিন্তু একজনের কথা বলতে হবে। আর কবিতাটাতে দুইজন রয়েছে, কৃষক আর মাঝি। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরিপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে মাঝিকে দেখে পরিচিত মনে হওয়ার যে বিষয়টা রয়েছে, সেটাই কিন্তু এখানে বলেছে। তো মাঝি কোনো দিকে না দেখেই কি এই যে নিরুপায় ঢেউগুলো ভেঙে সে হচ্ছে কি এগিয়ে যাচ্ছে, কারো দিকে না তাকিয়ে। সে কি পাল তোলানো নৌকা, দেখো ভরা পালে চলে যায়। পাল তোলা নৌকার বিষয়টা অনেকেই মিস করে যাও, যে কোথায় আসলে পাল তোলা নৌকার কথা বলা হয়েছে। এই যে ভরা পালে এখানে কিন্তু লেখা আছে। সাধারণত আমরা চিন্তা করি হচ্ছে এই গান গেয়ে তরিবে, তো তরির কথা বলা হয়েছে, তাহলে পাল তোলা নৌকার কথা তো বলা হয় নাই। তো পাল তোলা তরি বা পাল তোলা নৌকার কথা কিন্তু বলা হয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এই যে জায়গাটা, এখানেই কিন্তু মানুষের যে সৃজনশীলতা যে ছড়িয়ে দেওয়ার বিষয়টা, সেটা তুলে ধরা হয়েছে। দেখো কিভাবে সৃজনশীলতা ছড়িয়ে দেওয়ার বিষয়টা তুলে ধরা হয়েছে। দেখো যা যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। এই যে সে সোনার ধান ফলাইলো, উৎপাদন করলো, সেটা যারে খুশি তারেই দিয়ে দিতে বলেছে। মূলত হচ্ছে কি আমার যে সৃজনশীল কর্ম রয়েছে সেগুলোকে তুমি চারিদিকে ছড়িয়ে দাও, শুধু তুমি কি ওইটা সংগ্রহ করে নিয়ে যাও। তুমি নিজের সৃষ্টিকর্মকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে আকুলতা, সেটাই কিন্তু এই কৃষকের মাধ্যমে কবি প্রকাশ করেছেন, যে তার ফসল অর্থাৎ তার সৃজনশীলতা যেন, তার কর্ম যেন মানুষের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ যেন তার কর্ম সম্পর্কে জানতে পারে। এরপর দেখো, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এর মানে হচ্ছে কি যতটুকু আছে সবগুলা, মানে যত চাও সবই হচ্ছে কি, তরুণী মানে হচ্ছে নৌকা, তরুণী শব্দের অর্থ কি নৌকা, তো নৌকার মধ্যে তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। যে আমি এতকাল যেগুলো হচ্ছে কি নদীর তীরে উৎপাদন করেছি, যে সোনার ফসল ফলিয়েছি, বা যে কর্ম আমি সৃষ্টি করেছি, যে নিদর্শন সৃজনশীলতা আমি তৈরি করেছি, সেগুলা তুমি হচ্ছে কি নিয়ে যাও, সবগুলাই আমি তোমাকে তুলে দিলাম তোমার নৌকাতে থরে ভিতরে, অর্থাৎ স্তরে স্তরে সাজিয়ে দিলাম। তো এখন বলতেছে যে এখন আমারে লহ করুণা করে, তো তার নিজের সকল সোনার ধান কিন্তু সে নৌকাতে তুলে দিয়েছে, এখন বলতেছে তাকেও যেন নিয়ে যায়। তো শ্রবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে দেখো সে তার নিজের সকল উৎপাদিত তার সোনার ধান পালতোলা নৌকাতে তুলে দিয়েছে, কিন্তু সর্বশেষ কি তার নিজের জায়গা হয় নাই। এই জন্যই সে বলেছে কি শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই যে সোনার যে তৈরি, মানে হচ্ছে কি সোনার দিয়ে তৈরি নৌকার কথা বলা হয়েছে আর কি, যে মানুষের সৃজনশীলতা বা তার কর্ম আসলে ঠাঁই পায়, কিন্তু মানুষের পক্ষে আজীবন থাকা সম্ভব নাই। এই জন্য বলেছে শূন্য নদীর তীরে রহিনু পরি, অর্থাৎ আমি পরে রইলাম, কিন্তু আমার যে সৃষ্টি বা আমার যে সোনার ধান যে ফসল রয়েছে, সেটা হচ্ছে কি সোনার তরি নিয়ে গেল। এখানে কিন্তু কবির যে একটা বেদনাক্রান্ত মন, সেটাও কিন্তু আমরা দেখতে পাই, যে আসলে মানুষের সৃষ্টিকর্ম স্থান পায়, কিন্তু তাকে চলে যেতে হয়। তাহলে সোনার তরী কবিতায় কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলাকে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে মানুষের সৃজনশীলতা বা তার যে কর্ম রয়েছে সেগুলো সম্পর্কে সবাই জানলেও তিনি নিজেকে দীর্ঘ সময় বাঁচবেন না। তো এবারে চলো জ্ঞানমূলক প্রশ্নোত্তরে আমরা যাই, যে আসলে কি ধরনের প্রশ্ন পেতে পারি। দেখো প্রথমেই আমরা কিছু লেখক পরিচিতি সম্পর্কিত প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি। দেখো
রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? লেখক পরিচিতিতে আমি বলেছি বিশ্ব ভারতী। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত কত বছর বয়সে? 16 বছর বয়সে। নাম হচ্ছে বনফুল। বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? কাব্য। আচ্ছা, এটা হচ্ছে কি নাট্যকাব্য, কিন্তু শুধু কাব্য না, নাট্যকাব্য, নাটক বর্ণনা করেছেন তিনি। ধান কাটার সময় ক্ষেতে কতজন লোক ছিল? আমি বলেছিলাম যে এই প্রশ্নটা আসতে পারে। ধান কাটার সময় ক্ষেতে লোক ছিল হচ্ছে কি একজন, শুধুমাত্র কৃষক। কাটিতে কাটিতে ধান এলো বরসা, ওইটার দরকার নেই, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই লাইনটা চিন্তা করলেই হবে। সোনার তরী কবিতা কৃষকের ছোট ক্ষেতের চারদিকে কি খেলা করছে? বাঁকা জল। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা। সোনার তরী কবিতায় কি মেঘে ঢাকা ছিল? গ্রাম। গ্রামখানি মেঘে ঢাকা। কবিতায় দূরবর্তী গ্রামটির কোন সময়ের দৃশ্যপট তুলে ধরা হয়েছে? যে জিনিসগুলো আমি বলেছিলাম সবগুলাই কিন্তু প্রশ্নে এসেছে। গ্রামের কোন বেলা? প্রভাত বেলা বা সকাল বেলা। প্রভাতের কথা কবিতায় বলা হয়েছে। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? দুই ধারে ভাঙে। এটা যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু কবিতাটা ভালো করে পড়া নাই তোমাদের। যদিও আমি আলোচনা করেছি, আমি আবারও তোমাদেরকে দেখায় দিচ্ছি যে লাইনগুলা কোথায় আছে। এই দেখো, ঢেউগুলি নিরুপায় ভাঙে দু ধারে। তাহলে নদীর দুই ধারে কিন্তু ঢেউগুলো ভাঙছে। কি কারণে? কবি তরিতে ঠাঁই পাননি, জায়গা সংকুলান না হয়। এটা কিন্তু কবিতাতেও রয়েছে, আবার কোথায় রয়েছে? পাঠ পরিচিতিতেও কিন্তু আমরা এই জিনিসটা পড়েছি। তোর কবি তার যে সোনার ধান রয়েছে সেগুলো যত চাও তত লও, এভাবে তিনি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের আর জায়গার সংকুলান হয়নি, যেই কারণে তিনি আর কি তরিতে ঠাঁই পাননি। তাহলে এই গেল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এবারে আমি যদি একটু অনুধাবনমূলক প্রশ্নগুলায় আসি। অনুধাবনের তো দুইটা অংশ হবে, মনে রাখো তোমরা। একটা হচ্ছে কি জ্ঞানমূলক, যেটা হচ্ছে এক কথায় পুরো জিনিসটার উত্তর করে দিবে, তো এটা এক বাক্য লিখবা। তারপর সেকেন্ড প্যারায় হচ্ছে তুমি কি অনুধাবন অংশ, অর্থাৎ তুমি যা বুঝতে পেরেছো, কিভাবে তুমি আসলে এই বাক্যটাকে ব্যাখ্যা করতে পারো সেই জিনিসটা সম্পর্কে কি 4 থেকে 5টা বাক্য লিখবা। হ্যাঁ, 4 থেকে 5 বাক্য লিখে সুন্দর করে তুমি হচ্ছে এই প্রশ্নটা গুছিয়ে ফেলতে পারো। 2 এ 2 আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবা। সোনার তরী কবিতায় সোনার ধান প্রতীকে কবি কি বুঝিয়েছেন? এক কথায় যদি বলতে হয়, সোনার ধান মানে হচ্ছে কি সৃজনশীল কর্মসম্ভার। তাহলে তোমার জ্ঞানের লাইন কিন্তু এখানে তুমি পেয়ে গিয়েছো। যে জ্ঞানের লাইন এক বাক্য আমি বলেছি না, তুমি লিখবা সোনার তরী কবিতায় সোনার ধান প্রতীকে কবি সৃজনশীল কর্মসম্ভারকে বুঝিয়েছেন। তারপর দ্বিতীয় বাক্যে আসবা, তুমি হচ্ছে কি ওই যে ধান উৎপাদনের সাথে, ধান ফলানোর সাথে কিভাবে আসলে সৃজনশীল কর্মসম্ভারকে একসাথে তুলনা করা হচ্ছে সেটা সম্পর্কে 4 থেকে 5টা বাক্য লিখে ফেলবা। যাহা লয়েছিনু ভুলে বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এটার জন্য আমি তোমাদেরকে একটু কবিতার এই অংশটাতে নিয়ে যাই। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, অর্থাৎ আমার যে নিজের সৃজনশীল কর্মভার রয়েছে, কর্মসম্ভার রয়েছে, বা আমার যে সৃষ্টি রয়েছে, সেগুলাকে কি আমি এতদিন যে নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে এটাকে তুমি লিখবে হচ্ছে কি নিজের সৃষ্টি প্রকাশ না করা। এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে কৃষক এতকাল যে সে তার সোনার ধান ফলিয়েছে সেটা সবসময় নিজের কাছে রেখে ওই ক্ষেতের মধ্যে সে নিজের কাছে রেখে দিয়েছিল।
সেটাকে কি সে কোনোভাবে কোনো জায়গায় নেওয়ার চেষ্টা করেনি। অর্থাৎ একজন মানুষ তার সৃজনশীল যে কর্ম রয়েছে সেগুলো নিজের কাছে রেখে দিতে চেয়েছে, সেটা কি সকলের উদ্দেশ্যে উন্মুক্ত করে নাই। অর্থাৎ নিজের সৃষ্টি প্রকাশ যে না করা, সেই জিনিসটাই কিন্তু এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এটার উত্তরও তোমরা পেয়ে গেলা, এটাই জাস্ট গুছিয়ে লিখে দিবা। প্রশ্ন 3, কৃষক মাঝির কাছে করুণা প্রত্যাশা করেছেন কেন? করুণা প্রত্যাশা করেছেন কেন? এই যে বাক্য ছিল যে যাহা আছে লয়ে যাও, যারে খুশি তারে দাও। তাহলে কবি করুণা প্রার্থনা প্রত্যাশা করেছেন তার সোনার ধান নিয়ে যাওয়ার জন্য। কবি কেন করুণা প্রত্যাশা করেছেন? সোনার ধান নিয়ে যেতে। তো তুমি লিখবা যে কৃষক মাঝির কাছে সোনার ধান নিয়ে যেতে করুণা প্রত্যাশা করেছেন। তারপর তুমি সেটার ব্যাখ্যা দিবা যে কৃষক সে তার সোনার ধান উৎপাদন করেছে, ফসল ফলেছে, কিন্তু যখন বৃষ্টিপাত চলে এসেছে, বর্ষা চলে এসেছে, চারদিকে যে বাঁকা জল খেলা করতেছে, সেটার কারণে সে তার নিজের সোনার ধানগুলো কি করবে সেটা ভাবতেছিল। তখন সে পালতোলা নৌকা নিয়ে, সোনার নৌকা নিয়ে যখন মাঝি যাচ্ছে, তাকে দেখে করুণা চাইলো, যে করুণা প্রত্যাশা করলো যে তার ধানগুলো যেন নষ্ট না হয়, সেগুলো যেন মাঝি নিয়ে যায়। এই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। সোনার তৈতে কৃষকের ঠাঁই হলো না কেন? জায়গার সংকুলান না হয়, এই জিনিসটাই তুমি হচ্ছে কি লেখার অবস্থা, হাতের লেখার অবস্থা বাজে, যাই হোক, জায়গা সংকুলান না হয়। তো এই জিনিসটাই হচ্ছে তুমি সুন্দর করে জাস্ট ব্যাখ্যা করে দিবা। ইতিমধ্যে আমি একবার জ্ঞানমূলকেও কিন্তু এই প্রশ্নটা আমরা দেখেছি। তো জায়গা সংকুলান কেন হয় নাই সেটা কিন্তু আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো। তার যত যা কিছু ছিল, তাই না, এই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, সে যে এত রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটলো, যত চাও যত চাও তত নাও, আর আছে আর নাই। অর্থাৎ তার যত সৃষ্টিকর্ম ছিল, যত ধান ছিল, সোনার ধান ছিল, সবই সে দিয়ে দিয়েছে। এই কারণে হচ্ছে কি পরে আর তার জায়গার সংকলন হয় নাই। ঠাই নাই, ঠাই চাই ঠাই নেই, ছোট সে তরি বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ মানুষের কর্মই বেঁচে থাকে, মূলত হচ্ছে কি কর্মই বেঁচে থাকে, মানুষ না। মানুষের কর্ম বেঁচে থাকে, মানুষ নাই। তো আমাদের সৃজনশীল যে কর্ম রয়েছে, কর্মভার রয়েছে, কর্মসম্ভার রয়েছে, সেগুলো আমরা ছড়াই দিতে পারবো, কিন্তু সেগুলোর পাশে নিজেদের যে ঠাঁই হবে এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ আমরা তো নশ্বর, আমাদের সৃষ্টিকর্ম থাকবে অবিনশ্বর, কিন্তু আমাদের যে কর্ম রয়েছে সেগুলো নশ্বর। তো এরকমই আরো কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখো অনুধাবনে এখানে 10টা প্রশ্ন আমি রেখেছি। এই 10টার মধ্যে দেখবা সোনার তরী থেকে আসলে এই 10টা প্রশ্নের বাইরে আসবে না। তো এই প্রশ্নগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, উক্তিটি বর্ষার কোন রূপ ধরা পড়েছে? অর্থাৎ বর্ষার যে বারবার বৃষ্টি আসার বিষয়টা, এই জিনিসটাই কিন্তু এই অংশে ফুটে উঠেছে। এরপর যাহা ছিল নিয়ে গেল সোনার তরী কবিতার মাধ্যমে কি বুঝিয়েছেন? অর্থাৎ সৃষ্টিকর্মকে কি ছড়িয়ে দেওয়া, সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার বিষয়টা যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার উৎপাদিত সকল ফসল কি সোনার তরী নিয়ে গেছে। তরীটিকে কেন সোনার তরী বলা হয়েছে? কারণ সেটি হচ্ছে কি তার সোনার ধান নিয়ে গিয়েছে। এরপরে দেখো, বিপন্ন কৃষক নদীতে রিক্ততার হাহাকার নিয়ে পড়ে থাকে কেন? কারণ তার হচ্ছে কি নৌকায় স্থান হয়নি। তো সে হচ্ছে কি খরস্রোতা নদীর পাশে সে একা একা ক্ষেতের মধ্যে বসে আছে। সোনার তরীটি দেখে কৃষকের মনে কেমন ভবোদয় হলো? এখানে প্রথম অংশে সে যখন ভাবাদয় হলো, তখন কিন্তু কি লাইনটা মনে হয়েছে, আমি আচ্ছা বাক্যটা আমি লিখি না, মুখে বলি, তাকে পরিচিত মনে হয়েছে, ঠিক আছে। আর কবিতার লাইনে যদি আমি বলি তাহলে দেখে যেন মনে হয় চিনি উহারে। তো পরিচিত ভাবোদয় কিন্তু হয়েছিল, যে মাঝিকে সে চিনতে পেরেছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি তুমি সুন্দর করে যদি ব্যাখ্যা করে দিতে পারো, কিভাবে? জ্ঞানের একটা লাইন লিখবা, জ্ঞানের এক বাক্য, জ্ঞান এক বাক্য, তারপর সেকেন্ড প্যারায় চলে আসবা অনুধাবনমূলক হিসেবে তুমি হচ্ছে কি 4 থেকে 5 বাক্য লিখবা। লাইন কিন্তু না, তোমরা হচ্ছে এই যে 1 লাইন 2 লাইন এভাবে না, বাক্য অর্থাৎ দাড়ি গুনবা, ঠিক আছে। এরকম 4 থেকে 5টা বাক্য হচ্ছে তুমি যদি গুছায় লিখতে পারো, তাহলে অনুধাবনমূলক প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারবা। তো প্রয়োগমূলক প্রশ্নগুলো আমি যেগুলো রেখেছি, তোমরা হয়তো মনে হতে পারে যে ভাই এগুলো কিভাবে রেখেছেন।
এগুলো হচ্ছে তোমার কোন প্রশ্নের উত্তরগুলা তোমার জানতে হবে। উদ্দীপক তো কখনো একই আসে না, উদ্দীপক আসবে ভিন্ন ভিন্ন। ওই ভিন্ন ভিন্ন উদ্দীপকের সাথে তুমি আসলে কিভাবে এই তোমার পড়া কবিতাটাকে কাজে লাগাবা, বা কবিতা থেকে তুমি কোন জিনিসগুলা জানলে যে কোনো উদ্দীপক, আমি লিখে দিই যে কোনো উদ্দীপক, যে কোনো উদ্দীপকের সাথে তুমি সম্পর্ক করবা, এই কয়েকটা জিনিসই পাবা। এই যেগুলো রেখেছি প্রয়োগে দেখো, সৃজনশীল মানব সত্তার স্বরূপ ও পরিণতির দিকটি ব্যাখ্যা করো। আমরা কবিতাটাতে কি দেখেছি? সৃজনশীল মানব সত্তার স্বরূপ, তার সোনার ধান উৎপাদনের বিষয়টা। তো যে কোনো একটা উদ্দীপক যাই থাকুক, কারো সৃজনশীল সৃষ্টিকর্মের কথা দেওয়া থাকবে, তারপর গতে দেওয়া থাকবে যে উক্ত উদ্দীপকের সাথে তোমার পঠিত সোনার তরী কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে। তখন তুমি তার এই যে সৃষ্টিশীল মানব সত্তার যে স্বরূপ রয়েছে সেটা ব্যাখ্যা করবা। পরিণতি চাইলে পরিণতি ব্যাখ্যা করবা, যদি দুইটাই চায় তাহলে দুইটাই ব্যাখ্যা করবা। তাহলে আমরা কি মানব সত্তার সৃষ্টির স্বরূপটা কিন্তু আমরা দেখেছি কবিতায় আলোচনা করে, সেই তোমাদের পাঠ পরিচিতিতেও করলাম, কবিতাতেও করলাম। এখন প্রশ্নের উত্তরও আমি আবার বলতেছি, যেন তোমরা বলতে না পারো যে ভাই হচ্ছে বলে নাই ভালো করে। আচ্ছা, মানুষ যে এই যে কৃষক সোনার ধান ফলিয়েছে, এই সোনার ধান হচ্ছে কি মানুষের সৃজনশীল সৃষ্টিশীল মানব সত্তার প্রতীক। আর পরিণতি হয়েছে কি, তার সৃষ্টিশীল যে মানব সত্তা রয়েছে, সে মানব সত্তার সোনার ধান সে উৎপাদন করেছে মাঝির নৌকাতে বা মাঝির তরিতে বা সোনার তরিতে, তুমি যেটাই লিখো না কেন হবে সোনার তরিতে। তার সৃষ্টিশীল কর্মের বা মানব সত্তার জায়গা হলেও তার নিজের জায়গা হয়নি, কেননা কি আমাদের কর্মই বেঁচে থাকে, আমরা চিরকাল থাকবো না। যেই কারণে দেখা যায় কি পরিণতিটা হয় কি একটু বেদনাদায়ক। তো পাঠ পরিচিতিতে এই জিনিসটা কিন্তু আমি লিখেছিলাম, নিগুড় বেদনা, মনে আছে তোমাদের? তো এই নিগুড় বেদনার পরিণতি কিন্তু আমরা কবিতায় দেখতে পাই। তো যেই উদ্দীপকই আসুক না কেন এই জিনিসগুলোই প্রকাশ পাবে, সৃষ্টিশীল মানব সত্তার স্বরূপ, নিগুড় বেদনার পরিণতি। তো এইরকম ভাবেই ব্যক্তি মানুষের যে অনিবার্য পরিণতি মৃত্যু এবং সৃষ্টিকর্মের অমরতা, সেটার দিকটা তুমি ফুটায় তুলবা কবিতা, এবং যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে। কবিতাটা তো আমি বারবার আলোচনা করেই যাচ্ছি বা বললামই তো, এই যে এই 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্ন কিন্তু একদম কাছাকাছি, শুধু উদ্দীপকের উপর ভিন্ন করে একটু আলাদা হইতে পারে। তো এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি জানো, পারবা, ইজিলি পারবা। তারপর দেখো, সোনার তরী কবিতায় রিক্ত কৃষকের অসহায়ত্বের যে দিকটি প্রতিফলিত হয়েছে। এই যে আমরা কি অনিবার্য পরিণতি মৃত্যুর দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অসহায়ত্ব। আমরা মৃত্যুকে চাইলেও কেউ এড়িয়ে যেতে পারি না, যেই কারণে আমরা নিজেদের সৃষ্টিকর্মগুলাই রেখে যেতে পারি, নিজেকে আজীবন বাঁচিয়ে রাখতে পারি না। তো এই যে কৃষক অসহায়ভাবে যে ধান খেতে তার নিজের নৌকাতে নিজের জায়গা না হয়, সে যে ধান খেতে একা একা বসে থাকে, সেই দিকটা কিন্তু তুমি এখানে ফুটিয়ে তুলবা। তার মনের মধ্যে যে অসহায়ত্ব রয়েছে, এই ঘন বর্ষার মধ্যে খরস্রোতা নদীর মধ্যে দ্বীপের মতো যে ধান ক্ষেত রয়েছে, সেখানে যে সে একা বসে আছে, সেটাই তুমি তুলে ধরবা। তো এটার জন্য হবে তোমার 3টা ভাগ। এক হচ্ছে জ্ঞান, এক বাক্য যা অনুধাবন করেছো, সেইটা হবে হচ্ছে তোমার 4 থেকে 5 বাক্য। তারপর প্রয়োগ অংশ, যেটার মধ্যে হচ্ছে কি তুমি উদ্দীপক এবং কবিতার আলোচনা করবা, যেটা করবা তুমি হচ্ছে 5 থেকে 6 বাক্যের মাধ্যমে। যদি এইভাবে হচ্ছে প্রশ্নের উত্তরটা লিখো, 1.5 পেজের মতো প্রশ্ন যাবে, 3-এ 3 কেউ আটকাইতে পারবে না। যদি তুমি এই 3টা প্রশ্ন জানো উত্তর, এই 3টা প্রশ্নের উত্তর জাস্ট তোমরা এই 3টা প্রশ্নের উত্তর পড়ে যাও। গতে অর্থাৎ সোনার তরীর থেকে আসা যে কোনো প্রশ্ন, মানে প্রয়োগমূলক প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। এর বাইরে কোনো প্রশ্ন কোনো বোর্ডে কোনো কালে আসে নাই, আসবেও না, এটা গ্যারান্টেড। কারণ কবিতার মূল আলোচনাটা থেকেই তো প্রশ্ন হবে, এর বাইরে তো আর প্রশ্ন হবে না, তাই না? তো তোমরা যদি মনোযোগ দিয়ে শুধুমাত্র এই জিনিসগুলো একটু পড়ে রাখো, ধারণাটা নিয়ে রাখো, লিখো একটু, তাহলে যে কোনো উদ্দীপকে হচ্ছে তুমি পারবা। অনেকেই তোমরা বলো ভাই কবিতার উদ্দীপক বুঝি না। কবিতার উদ্দীপক বোঝার দরকার নাই, তুমি মূল যে কবিতাটা রয়েছে সেইটা বুঝো, তারপর উদ্দীপকের যে কবিতা রয়েছে সেটার সাথে এমনি তুমি সম্পর্ক করতে পারবা, রিলেট করতে পারবা যে আসলে কিভাবে প্রশ্নটা দিয়েছে। এবারে চলো উচ্চতর দক্ষতা, এর মাধ্যমে আমাদের হচ্ছে কি সোনার তরী সম্পর্কিত আলোচনা শেষ হয়ে যাবে। সোনার তরী কবিতা অবলম্বনে মহৎ কর্মের গুরুত্ব আমি লিখতেছি আগে, তারপর হচ্ছে তোমাদেরকে বলবো।
ওকে, লিখে ফেলেছি যে সোনার ধান ফলানো যেগুলো হচ্ছে কি ফলানো যেগুলো টিকে থাকবে। তো মানুষের মহৎ কর্মের গুরুত্ব, আমি যদি মহান কিছু সৃষ্টি করতে পারি সেটা টিকে থাকবে। এটার মধ্যে কিন্তু আমি একটা বাক্য পেয়েছিলাম, যারে খুশি তারে দাও। তাহলে তোমার যে সৃষ্টিকর্ম রয়েছে সেগুলো কিন্তু সকলের কাছে যাবে, সকলেই সেটার অ্যাক্সেস পাবে। তো এক্ষেত্রে তোমার যে মহৎ কর্ম রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি নিজের নামটা জানিয়ে রাখতে চাও। এই যে সোনার ধান যেগুলো হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, সেগুলো কার? ওই কৃষকের। কৃষক কিন্তু নাই, কিন্তু তার মহৎ কর্ম যেটা রয়েছে, সোনার ধান যে সে ফলিয়েছে, সেটা কিন্তু থেকে যাবে। এরপর দেখো, সোনার তরী কবিতার বাহ্যিক রূপ ও তার অন্তরালে যে জীবন দর্শন পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো। তাহলে বাহ্যিক রূপে আমরা সাধারণত দেখতে পাই একজন কৃষক এবং তার সৃষ্টি, তাই না? কৃষক এবং ফসল, এটা লিখি আমরা, কৃষক ও ফসল, এটা হচ্ছে কি বাহ্যিক রূপ। আর তার অন্তরালে যে জীবন দর্শন সেটা হচ্ছে মানুষ এবং সৃজনশীল কর্ম বা সৃজনশীল সৃষ্টি। তাহলে এই দুইটা জিনিসই কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে তুমি কৃষক এবং ফসলের জিনিসটা তো বুঝেই ফেলেছো অলরেডি। তাহলে মানুষ এবং তার সৃজনশীল সৃষ্টির বিষয়টা এই কৃষক এবং ফসলের সাথে একটু কানেক্ট করে তুমি শুধু উত্তরটা লিখে দিবা, এই প্রশ্নের উত্তর কিন্তু সহজেই চলে আসবে। তাহলে কি বাহ্যিক রূপ এবং তার অন্তরালে যে জীবন আদর্শ রয়েছে, যে আমাদেরকে কি সৃজনশীল কর্ম বা সৃজনশীল কর্ম তৈরিতে মনোযোগ দিতে হবে, আমাদেরকে কি নিজের সৃজনশীলতার বাহ্যিক প্রকাশ করতে হবে, সেটা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে কি সোনার তরী কবিতার অন্তরালে জীবনাদর্শন বা জীবন দর্শন। সোনার তরী কবিতার আলোকে মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্বরতার কারণ বিশ্লেষণ করো। মহান সৃষ্টির অবিনশ্বরতা সম্পর্কে তো আমরা জানিছি, অবিনশ্বর এই বিষয়টা তো কবিতা আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছে। কারণ কি? কারণ এই যে আমাদের সৃষ্টিকর্মগুলো হচ্ছে মানুষ পড়বে, সেগুলো কি এক যুগ থেকে অন্য যুগে ছড়িয়ে যাবে। আমরা এই যে রবীন্দ্র যুগ সম্পর্কে জানি, রবীন্দ্র যুগ রবীন্দ্রনাথ ঠাকুরের কি সাহিত্য রচনার সময়টাকে বলা হয়ে থাকে। তো এই রবীন্দ্র যুগ কি রবীন্দ্রনাথের মৃত্যুর শেষ পরে আর তো কোনো রচনা আসে নাই, তারপরেও আমরা কি রবীন্দ্রনাথকে ভুলে গিয়েছি? না, আমরা রবীন্দ্রনাথকে ভুলি নাই। তাহলে এই যে তার সৃষ্টি কর্মই কিন্তু এই সোনার তরী কিন্তু কালের পরিক্রমায় আমাদের কাছে পর্যন্ত এসেছে। আর এই যে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণটাই কিন্তু কি সৃষ্টিকর্মের অবিনশ্বরতার কারণ। এই যে সকলের মাঝে ছড়িয়ে যায়, সকল সেখান থেকে বিভিন্ন জীবন দর্শন নেয়, সেটা তাৎপর্য উপলব্ধি করতে পারে, এই কারণগুলোর জন্যই কিন্তু কি মানুষ মহৎ সৃষ্টিকর্মগুলো অবিনশ্বর হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে আসলে আমাদের যদি সৃষ্টিকর্ম মহৎ হয় তাহলে সেটা অবিনশ্বর হবে এবং সেটা আজীবনই আমাদের মধ্যে থাকবে। এবারে আমরা যদি একটু বিদ্রোহী কবিতাটা নিয়ে আলোচনা করি। বিদ্রোহী কবিতাটি লিখেছেন কে? কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের জাতীয় কবি, যার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। তো কবি সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কি 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনার কি, এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেওয়া আছে, মূলত হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর 8 বছর বয়সে তিনি পিতাকে হারিয়ে ফেলেন এবং ফলে তার জীবনে প্রচুর দারিদ্র্যের মধ্য দিয়ে আসলে কবিকে যেতে হয়েছেন। তারপর 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর কি শিক্ষকতা করেন। তারপর 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন। এটা হচ্ছে গানের ধরন কি লেটো গান ছিল আগে, হচ্ছে কি এক দল লোকজন হচ্ছে কি একটা গ্রুপ করে হচ্ছে তারা গান গেয়ে গেয়ে বেড়াইতো আর কি, ওইটা হচ্ছে লেটো গান। তো ওই লেটোর দলে তিনি যোগ দেন এবং দলের জন্য কি পালা গান রচনা করেন। আর তখন থেকে কিন্তু তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। তো কবি কাজী নজরুল ইসলামের জীবন কিন্তু মূলত বৈচিত্র্যময় ছিলেন। তিনি হচ্ছে মক্তবে পড়াশোনা করেছেন, লেটোর দলে গান করেছেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু কি 1917 সালের 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগ দিয়ে যুদ্ধদান করেন এবং করাচিতে যান। পরে কিন্তু সেখান থেকে তিনি কি হাবিলদার পদে উন্নীত হন, অর্থাৎ তিনি কিন্তু বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছেন। এরপর 1920 সালের শুরুতে বাঙালি পল্টন যখন ভেঙে দেয় তখন হচ্ছে তিনি কলকাতায় ফেরত আসেন এবং সাহিত্য চর্চায় মনোযোগী
হয়ে পড়েন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবিতা খ্যাতি ছড়িয়ে পড়ে। যে বিদ্রোহী কবিতাটা তোমরা পড়েছ আর আমি এখন আলোচনা করছি, তো এই বিদ্রোহী কবিতার কারণেই কিন্তু তাকে বিদ্রোহী কবি মানে বিদ্রোহী কবি হিসেবে তার পরিচয়টা কিন্তু এখান থেকেই এসেছিল। তো তিনি 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। আর কবি হচ্ছে কি 43 বছর বয়সে, কত বছর? 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন এবং এরপর থেকে মূলত তিনি কথাবার্তা বলা বা বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। ধূমকেতু কিন্তু তার প্রকাশিত একটা পত্রিকার নাম। আবার এই কাজী নজরুল ইসলাম কিন্তু ধূমকেতু ছদ্মনামে লিখেছেন অনেক কবিতা বা গল্প। ওকে, তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ আছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী সরবরাহ, সিন্ধু হিন্দল, তারপর চক্রবাক সন্ধ্যা, প্রলয় শিখা ইত্যাদি। তিনি উপন্যাস, নাটক এগুলো কিন্তু কি রচনা করেছেন। দেখো, তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। আর অসংখ্য সঙ্গীতের স্রষ্টা হচ্ছে কি নজরুল। দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত ও গজল রচনায় তার জুড়ি মেলা ভার। কবি কাজী নজরুল ইসলাম কিন্তু যে সময়ে কাব্য রচনা করেছেন বা কবিতা রচনা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, তখন ব্রিটিশ শাসন ছিল। তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লিখতে গিয়ে কিন্তু তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। আর তাকে বিদ্রোহী কবিতার মর্যাদা কিন্তু এই বিদ্রোহী কবিতাটাই এনে দিয়েছিল। তো তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মানুষকে একত্রিত করার জন্য, হিন্দুদের উদ্বুদ্ধ করার জন্য আলাদা কাব্য রচনা করেছেন, মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার জন্য আলাদা কাব্য রচনা করেছেন। তার বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেটার একটা তোমরা আমার পথ যে প্রবন্ধটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বইয়ে পাঠ্য আছে। তো এই যে কাজী নজরুল ইসলাম, তিনি কি জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক, আর ভারত সরকার 1960 সালে তাকে পদ্মভূষণ উপাধি দেয়। 1972 সালে সরকারি উদ্যোগে নজরুলকে সপরিবার স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালে 29শে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর দেওয়া হয়। তো এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আমরা বলতে থাকি, তাহলে আসলে তার যে খ্যাতি রয়েছে বা তার যে রচনা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা আসলে শেষ হবে না বলতে গেলে। তিনি নিজেকে আসলে কিভাবে যে বিদ্রোহী কবি হিসেবে তুলে ধরেছেন সেটাই কিন্তু আসলে এই কবিতাতে ফুটে উঠেছে। তো চলো আমরা এই কবিতার পাঠ পরিচিতিটা নিয়ে যদি একটু কথা বলি। এই যে বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ। দেখো, প্রথম কাব্যগ্রন্থতেই তিনি যে কবিতা রচনা করেছেন, তোমরা বিদ্রোহী কবিতা তো পড়েছো ইতিমধ্যে, যে আসলে কত গভীর ভাষা, আসলে কত সুন্দর করে আসলে তিনি কত মানে তার যে নিজের বৈশিষ্ট্যগুলো তিনি নিজেকে কত দিক থেকে আসলে তুলনা করেছেন এবং সেগুলোর মাধ্যমে কি তিনি প্রতিবাদ করেছেন এই কবিতার মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এটা অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে এই বিদ্রোহী। তো বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা নিঃসন্দেহে। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবি কণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলার কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। আসলে তো এই ধরনের কবিতা কিন্তু রচনা করার সাহস বা মেধা কিন্তু তৎকালীন সময়ে কারোরই ছিল না। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও দেখি, সেগুলো থেকেও কিন্তু এটা অনেক ভিন্ন। তো এই বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কবি আসলে নিজে যে আসলে বিদ্রোহ ঘোষণা করেছেন ইংরেজদের শোষণের বিরুদ্ধে, সেটাই কিন্তু এই কবিতায় তিনি তুলে ধরেছেন, যে তার নিজের শির তিনি উঁচু করেছেন এবং সগৌরবে এই জিনিসটা তিনি কি প্রকাশ করছেন। নিজের যে বিদ্রোহী কবি সত্তা রয়েছে সেটা কবি এই বিদ্রোহী কবিতার মাধ্যমেই কিন্তু ফুটিয়ে তুলেছেন। এই যে ভারতবর্ষে যে ঔপনিবেশিক ভারতবর্ষের যে শাসকদের শাসন ক্ষমতার ভিত ছিল, সেটা কিন্তু এই একটা কবিতার মাধ্যমেই কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আর এই কারণেই কিন্তু এই একটা কবিতাই তাকে এত বড় খ্যাতি এনে দিয়েছিল। তো এই কবিতায় প্রকাশিত হয়েছে কি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি যে রণক্লান্ত হয়ে আমি সেই দিন হব শান্ত, যেদিন হচ্ছে কি মানুষের ঘর থেকে কান্নার আওয়াজ আসবে না, মানুষ শোষিত হবে না, এই জিনিসগুলো কিন্তু এই কবিতার তোমরা দেখতে পেয়েছো কবি বলেছেন। তো কবি সকল অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, দেখো কি কি জিনিস তিনি টেনেছেন, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের উৎস থেকে উপাদান সংগ্রহ করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। তিনি কি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি পরশুরামের কুঠার, তারপর কি
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি ইসরাফিলের সিংহা, মহাপ্রলয়ের হুঙ্কার, এরকম নানান দিক কিন্তু তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমাদের ধর্ম, ইতিহাস, ঐতিহ্য যা আছে, পৌরাণিক ঘটনা যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু কবি বিভিন্ন উপাদান সংগ্রহ করে এই কবিতায় নিজের বিদ্রোহ সত্তাটাকে ফুটিয়ে তোলার প্রকাশ করেছেন বা ফুটিয়ে তুলেছেন। তো বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত না প্রশমিত না হবে, ততদিন এই বিদ্রোহ কবি সত্তাকে শান্ত হবে না। কি রণক্লান্ত হয়ে আমি সেই দিন হব শান্ত, এই জিনিসটা কিন্তু তিনি বলেছেন। তো এই যে চির বিদ্রোহ অব্রবিধি, অব্র মানে হচ্ছে আকাশ, আকাশ ভেদি আর কি, চির উন্নত শির রূপে বিরাজ করবে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। অর্থাৎ হিমালয়ের চেয়েও উঁচু হচ্ছে আমার শির, যেটা হচ্ছে কি বিদ্রোহী সত্তা। আমি ঔপনিবেশিক শাসন বা হচ্ছে কি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। তো বিদ্রোহী কবিতা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে এই ক্লাস বিদ্রোহী কবিতা সহ 3 ঘন্টা হয়ে যাবে। তো এই জন্য আমি কবিতা অংশটুকুতে না গিয়ে তোমাদের হচ্ছে কি প্রশ্ন সমাধানে চলে যাব। তো যেমন সোনার তরীতে আমি হচ্ছে কবিতা অংশটা পড়িয়েছি, কারণ ওইটা হচ্ছে কি ছোট ছিল, যাতে স্বল্পতে বোঝানো যায়। কিন্তু বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করতে গেলে শেষ হবে না। তো আমি হচ্ছে প্রশ্ন উত্তর, কোন ধরনের প্রশ্ন তুমি পাবা, সরাসরি প্রশ্নের জন্য চলে যাই। যেহেতু রিভিশন ক্লাস, আমাদের প্রশ্নের দিকে মনোযোগ দেওয়া উচিত বেশি। কবি নিজেকে কিসের অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন? আমি অভিশাপ পৃথিবীর। যদিও তিনি আমি পৃথিবীর লিখলাম, কবিতায় এই জিনিসটা এভাবে লেখা আছে, এরকম ভাবে লেখা। আচ্ছা, এটা এরকম ভাবে লেখা আছে। তো পৃথিবীর অভিশাপ হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। কবির এক হাতে কি রয়েছে? বাঁশের বাঁশরি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। কবি কি মানেন না? আমি মানি না কোনো আইন। কবি আইন মানেন না। কবি তার অন্য হাতে, আর হাতে রণ তুর্য। তাহলে এখানে লিখে দাও রণতুর্য। কবিতাটা যদি তুমি একটু ভালো করে পড়ে থাকো না, এটা থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। বিদ্রোহ কবিতা কবি কি দাহন করবেন বলে, তাহলে আমি কি, তিনি কি, আমি বাক্যটা হচ্ছে কি, আমি করিব দাহন, কবি বলেছেন তিনি কি, তিনি দাহন করিবেন বিশ্ব, তিনি বিশ্বকে দাহন করার কথা বলেছেন। এরপর যদি আমরা যাই, কবি নিজেকে কার কুঠার হিসেবে ঘোষণা করেন? পরশুরামের কোঠার হিসেবে নিজেকে ঘোষণা করেন, পরশুরাম। ওকে, কবি কিসের মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন? শান্তি আনবেন তো হচ্ছে কি, আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, মনে আছে এই বাক্যটা? তো নিক্ষত্রিয় করার মাধ্যমে আসলে কি তিনি বিশ্বকে শান্তি, বিশ্বে শান্তি আনবেন। এরপর বিদ্রোহ কবিতা কবি বৃদ্ধ কবে শান্ত? আমি সেই দিন হবে শান্ত। তাহলে এটা হচ্ছে কি, উৎপীড়িতের ক্রন্দন রোল যেদিন শোনা যাবে না, উৎপীড়িতের ক্রন্দন রোল। তো দেখো এই জিনিসগুলো হচ্ছে কি একদম কবিতার লাইন থেকে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কবির ঘোষণা কি, ভীম রণভূমে রণিবে না। এটা হচ্ছে কি অত্যাচারীর যে হচ্ছে খড়গ, খড়গ যেটা রয়েছে সেটা যখন হচ্ছে কি ভীম রণভূমে রণিবে না। এরপরে উৎপীড়িত ক্রন্দন রোল আকাশ বাকাশে ধনিবে না, অত্যাচারীর খড়গ যখন কি ওই যে ইয়া করবে না, তখনই হচ্ছে কি ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহ কবিতা অনুসারে কবি কে, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি আমি বিশ্ব বিধাত্রীর। তো তিনি আসলে কি বিশ্বকে ছাড়িয়ে উঠে গিয়েছেন, এই ধরনের কথা বলা হয়েছে। তো কবিতার শুরুর অংশ, মাঝের অংশ, শেষের অংশ থেকে কিন্তু আমি বেছে বেছে এই প্রশ্নগুলো নিয়েছি। তো এই ধরনের প্রশ্নই তোমরা হচ্ছে কি জ্ঞানমূলক হিসেবে পেয়ে যাবা এই বিদ্রোহী কবিতা থেকে। এবারে চলো অনুধাবনমূলক। আমি সাইক্লোন আমি ধ্বংস, কবি এই কথাটা বলেছেন কেন? তিনি মূলত হচ্ছে কি নিজের বিদ্রোহী সত্তা ফুটিয়ে তোলার জন্য, বা হচ্ছে কি অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচারীর যে হচ্ছে কি প্রভাব, সেটা হচ্ছে কি তিনি ধ্বংস করার জন্য সেটা বলেছেন। প্রভাব ধ্বংস বা হচ্ছে কি বিনষ্ট করার জন্য তিনি এই কথাটা বলেছেন, যে আসলে আমি সাইক্লোন আমি ধ্বংস, তিনি আসলে ধ্বংস করে দিবেন যত হচ্ছে অত্যাচারী রয়েছে, যারা হচ্ছে কি শোষণ করছে। এই মূলত হচ্ছে কি এই কবিতাটা তো
ইংরেজদের ঔপনিবেশিক শাসন নিয়ে। ঔপনিবেশিক শাসনের সময় তারা যে শোষণ করেছে সেইটা নিয়ে কিন্তু আলোচনা। তো এই ধরনের কথা যেগুলো বলেছেন সেগুলো কিন্তু কি ওই যে ভারতে যে ব্রিটিশ শাসক ছিল তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু তিনি এই বিভিন্ন উক্তি করেছেন। কবি নিজেকে মহাবয় বলে অভিহিত করেছেন কেন? এই যে তার মধ্যে বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে, তিনি যে তার নিজের শির উঁচু করে নিজের সগৌরবে ঘোষণা দিতে পারছেন, এই কারণেই কিন্তু তিনি কি ওই ব্রিটিশ শাসকদের জন্য ভয়ের একটা কারণ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এবং নিজেকে মহাভয় হিসেবে তুলে ধরেছেন। এরপর দেখো, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, ব্যাখ্যা করো। ওই যে একই জিনিস, ব্রিটিশদের যে ভিত রয়েছে, সাম্রাজ্যের যে ভিত, সেটাকে তিনি ভেঙে চুরে গুড়িয়ে দিতে চান বলে, সেটা ভেঙে চুরমার করে দিতে চান বলে তিনি এই কথাটা বলেছেন। কবি নিজেকে অনিয়ম উচ্ছৃঙ্খল কেন বলেছেন? মানুষকে যে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখা হয়েছে, ইংরেজরা যে মানুষদেরকে শৃঙ্খলের দাসত্বে বন্দী করে রেখেছে, সেইটাকে ভেঙেই তিনি অনিয়ম উচ্ছৃঙ্খল হিসেবে সেটাকে ভেঙে একদম চুরমার করে দিবেন, সেটাকে ভেঙে বিলীন করে দিবেন। এই জন্য তিনি নিজেকে অনিয়ম উচ্ছৃঙ্খল হিসেবে বর্ণনা করেছেন। আমি দলে যাই যত বনধন, আমি নিয়ম আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এটা হচ্ছে বন্ধন। অর্থাৎ তিনি সকল যে বাধা বিপত্তি রয়েছে সেগুলো পায়ের নিচে দলিয়ে চলে যান এবং সকল নিয়ম কানুন শৃঙ্খল ভেঙে যান। কিসের জন্য? প্রতিবাদ করার জন্য, বিদ্রোহী সত্তা প্রকাশ করার জন্য, নিজেকে কি নিজের শিরকে সকলের সামনে উচ্চ করে তুলে ধরার জন্য, ব্রিটিশদেরকে তাদের শোষণের প্রতিবাদ জানানোর জন্য। কবি কোনো আইন মানেন না কেন? একই কারণ। কবি নিজেকে ধৈর্যটি বলেছেন কেন? একইভাবে তুমি বলতে পারো ধৈর্যটি মানে হচ্ছে শিবের কথা বলা হয়েছে আর কি। তো এরপর আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। আসলে কবি যে বিদ্রোহ প্রকাশ করছেন, এটা কি তিনি তার একার বিদ্রোহ প্রকাশ করছেন? না, তিনি কিন্তু এই ভারতীয় উপমহাদেশে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, প্রত্যেক মানুষের কথা বলেছেন, উৎপীড়িতের কথা বলেছেন তিনি। তো এই যে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, অর্থাৎ এই বিশ্ববিধাত্রী বা বিশ্ব মায়ের সন্তান হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। তিনি সকলকে প্রতিনিধিত্ব করছেন, সকলের প্রতিনিধি হিসেবে তিনি নিজের বিদ্রোহী সত্তাকে তুলে ধরেছেন। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শোষণ। দেখো এই যে বাক্যটা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো, আমি সৃষ্টি, আমি ধ্বংস। তিনি আসলে বলেছেন আমি যেমন সৃষ্টি করতে পারি, সে ভালো কিছু তৈরি করতে পারি, অন্যায় অবিচারকে আমি ধ্বংস করে দিতে পারি। আমি লোকালয়, আমি যেভাবে হচ্ছে কি মানুষকে নিয়ে একত্রে থাকতে পারি, সেভাবে হচ্ছে কি সকলকে তারই আমি এটাকে শ্মশানও করে দিতে পারি। একই সাথে সৃষ্টির এবং ধ্বংসের দুই রূপ কিন্তু তিনি এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে নর তুর্য। অর্থাৎ তিনি প্রেমের কথা যেমন বলেন, তেমনি যুদ্ধেও তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন। এটা মূলত হচ্ছে কৃষ্ণের কথা বলা হয়েছে। কৃষ্ণের এক হাতে বাঁশি থাকে, আর এক হাতে চক্র থাকে। তো এই জিনিসটাই আর কি, যে তিনি এক হাতে যেমন বাঁশির মাধ্যমে প্রেমের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, সাম্যের কথা বলেন, ঐক্যের কথা বলেন, তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধের কথাও আসলে বলতে পারেন। তো এইভাবে হচ্ছে তুমি কি জিনিসগুলো যদি বুঝতে পারো, ব্যাখ্যা করে দিলেই কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন তুমি ইজিলি লিখে ফেলতে পারবা। প্রয়োগমূলকে দেখো, বিদ্রোহী কবিতার আলোকে কবির আত্মপরিচয়ের স্বরূপ। কবি নিজের পরিচয়টা আসলে কিভাবে দিয়েছেন? আমরা এক বাক্যে যদি বলি আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, এই একটা ব্যাখ্যা দিয়ে যদি আমরা পুরোটা সামারাইজ করি, পুরোটা যদি সারাংশ লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আত্মপরিচয় স্বরূপটা আমরা পাবো। কবি নিজেকে সৃষ্টি ধ্বংস দুইটার সাথেই তুলনা করেছেন। তিনি কি কোনো আইন মানেন না, তিনি কোনো শৃঙ্খল মানেন না, এই জিনিসগুলো বলেছেন তার নিজের যে, অর্থাৎ বিদ্রোহ প্রকাশের জন্য, সকল কিছুর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে থাকার জন্য তার যে শক্তির প্রয়োজন, যে ইচ্ছা শক্তির প্রয়োজন, সেটাই কিন্তু তিনি এই কবিতায় নিজের আত্মপরিচয় হিসেবে প্রকাশ করেছেন। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকাকে তিনি বুঝিয়েছেন। বিদ্রোহ কবিতার আলোকে প্রেম ও দ্রোহের যুগপৎ প্রকাশে কবি মানুষের স্বরূপ ব্যাখ্যা করো। এটা এই এক লাইন দিয়ে তুমি করতে পারবা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য। এটাই কিন্তু একদিকে তার প্রেম বোঝায়, আর একদিকে
দ্রোহ বুঝায়, এই জিনিসটা হচ্ছে কি উদ্দীপকে যেভাবে উপস্থাপন করা থাকবে তুমি শুধু গুছিয়ে লিখে দিবা। তো এই প্রশ্নের উত্তর যদি জানো তাহলে কিন্তু তুমি যে কোনোটাই লিখতে পারবা। তারপর দেখো, কবিতার আলোকে কবির স্বীয় আদর্শে স্থির থাকা ও মানব কল্যাণে আত্মনিয়োগের দিকটি ব্যাখ্যা করো। তিনি এই বিদ্রোহী কবিতায় পুরোটাই কিন্তু ব্যাখ্যা করেছেন যে আসলে নিজের লক্ষ্যে বা নিজের বিদ্রোহী সত্তায় তিনি কতটা অটল এবং নিজের আদর্শে তিনি কতটা স্থির। আবার এই সবগুলোই কেন, তিনি কবে শান্ত হবেন, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। যখন যারা নির্যাতিত হয়েছে বা নিপীড়িত হয়েছে তারা যখন শান্তিতে থাকবে তখনই কিন্তু কবি শান্ত হবেন, তার বিদ্রোহী সত্তা শান্ত হবে। তাহলে এই যে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এর মানে কিন্তু মানব কল্যাণের দিকটাকেই তুলে ধরা হয়েছে। এবারে আসি আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নোত্তরে। কি কি জিনিস জানলে আমি উচ্চতর দক্ষতামূলক যে কোনো প্রশ্ন লিখতে পারবো। কবির বিদ্রোহী চেতনা শুরু, এটা প্রয়োগেও আসতে পারে, উচ্চতর দক্ষতাতেও আসতে পারে। উদ্দীপক একটা দেওয়া থাকবে, তারপর তোমাকে বলবে যে উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতা কি, কবির বিদ্রোহী যে চেতনা রয়েছে সেটা কিভাবে মিল রয়েছে বা স্বরূপ রয়েছে, তোমার মতামত দাও বা ব্যাখ্যা করো, এরকম কিছু দেওয়া থাকবে বা বিশ্লেষণ করো। বিদ্রোহী কবিতার আলোকে স্বীয় আদর্শে অটুট থাকার পাশাপাশি অপশক্তির কাছে মাথা নত না করার দিকটিকে বিশ্লেষণ করো। আমরা দেখতে পেয়েছি কবি বলেছেন যে কি অত্যাচারের খড়গ যখন রণভূমে রণিবে না তখন তিনি শান্ত হবেন। তাহলে অপশক্তির কাছে মাথা নত যে তিনি করবেন না সেই জিনিসটার ঘোষণা কিন্তু কবি দিয়েছেন। তো কবি যেহেতু এই নিজের স্বীয় আদর্শ যেটা রয়েছে, নিজ আদর্শ যেটা রয়েছে সেটা অটুট থাকবেন এবং কি অপশক্তির কাছে মাথা নত করবেন না, সেটা কিন্তু তুমি সুন্দর করে উদ্দীপকের সাথে সম্পর্ক করে ব্যাখ্যা করে দিবা। এরপরে আসি আরেকটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন জানলে তুমি হচ্ছে কি উচ্চতর দক্ষতা যে কোনো পারবা। নিপীড়িত মানুষের অন্তর্যাতনার স্বরূপ বিশ্লেষণ করো। এই দুইটা শব্দই ঘুরে ফিরে এই জিনিসগুলাই কিন্তু তুমি পাবা। উৎপীড়িতের ক্রন্দন রোল, এটাই কিন্তু মূলত হচ্ছে কি যে মানুষের যে অন্তর্যাতনা, যাতনা মানে হচ্ছে কি কষ্ট। তো ব্রিটিশ শাসকরা যে মানুষকে শোষণ করেছে, শাসনের নামে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, সেই জিনিসটা কিন্তু আমরা এই দুইটা শব্দের দিয়ে পেয়ে যাই। উৎপীড়িতের ক্রন্দন রোল, অর্থাৎ যারা নির্যাতিত হয়েছে তাদের যে কান্না রয়েছে সেই কান্নাই কিন্তু মূলত হচ্ছে কি নিপীড়িত মানুষের যে মনের ভেতরে যে দুঃখ রয়েছে সেটাকে প্রকাশ করে। এবারে আসি আমরা প্রতিদান। এই লেকচারে হচ্ছে এই প্রতিদান দিয়ে আমাদের আজকের লেকচারটা শেষ হবে। তো চলো প্রতিদান নিয়ে আমরা হচ্ছে কি আলোচনা শুরু করি। লেখক পরিচিতি। প্রতিদান লিখেছেন কে? কবি জসীমউদ্দীন, যিনি পল্লী কবি নামে পরিচিত। জন্মগ্রহণ করেন কি মামার বাড়িতে 1903 সালে 1 জানুয়ারি। কোথায়? ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তিনি পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম। তিনি রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খুব খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। দেখতে পেরেছো তিনি আসলে কতটুকু প্রতিভাশালী ছিলেন। কবর, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এই কবিতাটা যদি তোমরা কেউ পড়ে থাকো, ওই কবিতাটা হচ্ছে কি পল্লী কবি জসীমউদ্দীন রচিত কবর কবিতা। আবার মুনীর চৌধুরী রচিত নাটক আছে যেটার নাম হচ্ছে কবর। তো জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত কারণ তিনি তার লেখায় গ্রামের প্রকৃতি বা গ্রামের প্রতি যে তার টান রয়েছে সেটাই ফুটিয়ে তুলেছেন এবং সেটার উপরেই কি বেশি ফোকাস করেছেন। তো এই যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। এই যে যেটা আমি বললাম যে বাংলার যে জীবনের আবহ, মানে গ্রামীণ জীবনের যে আবহ রয়েছে সেইটা, তারপর হচ্ছে সহজ সরল যে রূপ উপমা রয়েছে গ্রামের প্রকৃতির, সেগুলোই কিন্তু কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল বলছি, জসীমউদ্দীনের কবিতায় ফুটে উঠেছে এবং সেগুলো তিনি তুলেছেন। তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ কাব্য গ্রন্থ, যেটি
বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। এছাড়াও রয়েছে সজন বাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, এই জিনিসগুলো হচ্ছে কি তার রচিত কাব্যগ্রন্থ। আমরা এই যে প্রতিদান কবিতা পড়ছি সেটা হচ্ছে তার রচিত বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সাহিত্য স্বীকৃতি সাধনার স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি লিট উপাধি প্রদান করেন। আর জসীমউদ্দীন 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এই তো গেল আমার হচ্ছে কি পল্লীকবি জসীমউদ্দীনের পরিচিতি। এবারে আমরা প্রতিদান কবিতার পাঠ পরিচিতিটা থেকে আসি, যেটা আমি বলছিলাম যে বালুচর থেকে নেওয়া হয়েছে, কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতায় কবি কি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে জীবনের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে, জীবনের প্রকৃত সুখ এবং সার্থকতা কিসের মধ্যে নিহিত? তুমি বলবা পরার্থপরতার। অনেকে বলে দেয় যে প্রতিদানের মধ্যে, ভালোবাসার মধ্যে। না, পরার্থপরতা। এই লাইনগুলো থেকে কিন্তু কি প্রশ্ন হয়, এডমিশনেও তোমরা এই লাইন থেকে প্রশ্ন পাবো। এই প্রশ্ন আসছেও খুব সম্ভবত কোনো এক বছরের এডমিশনে। ওকে, সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্তি হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। যে আমারে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। কবির প্রতি যত বিরূপী কেউ হোক না কেন, তিনি তার পরিবর্তে শুধু মানুষকে ভালোবাসা দেওয়ার কথা বলেছেন। অন্যের কথাই তিনি চিন্তা করেছেন, নিজের স্বার্থকে ক্ষুদ্র করে অন্যের উপকারের কথাই চিন্তা করেছেন, এবং সর্বশেষ সকলের মধ্যে একটি স্নেহ ভালোবাসা এবং প্রীতিময় যে এক পরিবেশ সেটা সৃষ্টির আকাঙ্ক্ষাই কিন্তু এই কবিতায় ব্যক্ত করেছেন। এরপর দেখি, কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। তাহলে সুন্দর ও নিরাপদ পৃথিবী কারা তৈরি করতে পারে? ভালোবাসাপূর্ণ মানুষ। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। এই যেমন একটু আগে আমি বললাম যেটা, যে আমারে দিয়েছে বিষে ভরা বান, আমি তার দিয়ে বুক ভরা গান, বা আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি তার ঘর বা গড়ি। আচ্ছা, আমরা এই কবিতাটা যখন পড়বো তখন সেটাতে আমরা হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা করবো। যেমন প্রথম লাইনটা আমি যেটা বলতেছিলাম, আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ কবির ক্ষতি করলেও তিনি আসলে মানুষের উপকার করতে চেয়েছেন বা করতে চান। যাকে তিনি আপন করতে কেঁদে বেড়ান, যে তাকে পর করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তাকেও কবি কি আপন করে নিতে চান। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি আমি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। অর্থাৎ আমার ঘুম যে ভেঙেছে বা ঘুম যে কেড়ে নিয়েছে, তার জন্যই আমি আসলে কি দীর্ঘ রাত জেগে থাকি। আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ আমার অনিষ্ট করলেও আমি আসলে তার উপকার করতে চেয়েছি বা উপকার করি। আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। এই যে কবির বুকে যে আঘাত হেনেছেন বা তার ক্ষতি করেছেন কবি, তার জন্যই আসলে মায়া মমতা বা পরার্থপরতার যে নিদর্শন, সেটা কিন্তু আমরা এই কবিতার প্রতিটা বাক্যের মধ্যে দেখতে পাই। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এরপরে আমরা সেই কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর ক্ষতি করলেও তার উপকার করার মাধ্যমে তিনি কি সেটা প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তিনি আরো তার উপকার করেছেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। ওকে, মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগে জড়ানো ফুল মালঞ্চ ধরি। অর্থাৎ তার প্রতি যে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন, তার যে অনিষ্ট করেছেন, ক্ষতি করেছেন, তাকেও তিনি কি সোহাগে জড়ানো ফুল মালঞ্চ দিয়ে, তাকে রঙিন ফুল দিয়ে স্বাগত জানান বা তাকে প্রতিদান দেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে তারে মুখ খানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কবি এই মানে বুঝছেন যে তার সম্পর্কে যে নিন্দা করেছে, পরনিন্দা করেছে, তিনি তার মুখখানি নিয়ে কত কিছু করার যে চিন্তা করেন,
উল্টো তার সম্পর্কে ভালো কথা বলার, তাকে খুশি করার চেষ্টা কিন্তু কবি প্রতিনিয়ত করে যান। এই জিনিসটাই কিন্তু এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। তো এবারে চলো আমরা দেখি এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে। কোথায় জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তারপর কত সালে জন্মগ্রহণ করেছেন, এই জিনিসগুলো যদি তোমাদের হচ্ছে কি, এই যে দেখো সবই কিন্তু এখানে আছে। 1 জানুয়ারি 1903, মৃত্যুবরণ করেন 1976, হচ্ছে পৈতৃক নিবাস কোথায়? 1903, পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুর। আচ্ছা, তোমরা তো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি। কবি জসীমউদ্দীন কখন কবর কবিতা রচনা করেন? তিনি হচ্ছে কি পড়াশোনা চলাকালীন সময়ে কিন্তু তিনি, বা শিক্ষার্থী হিসেবে মানে ছাত্র অবস্থায় কিন্তু তিনি এই কবর কবিতা রচনা করেন। জসীমউদ্দীনের কবিতার প্রধান উপযোগ্য কি? গ্রামীণ জীবন, গ্রামীণ সহজ সরল উপমা, গ্রামীণ সহজ সরল উপমাই কিন্তু হচ্ছে কি তার, বা পল্লীগ্রাম, যেটা হচ্ছে কি আমরা বলতে পারি পল্লীগ্রাম। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? আমরা জানি কি নকশি কাঁথা মাঠ। এরপর সজন বাদিয়ার ঘাট একটি কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। বুকে আঘাত পেলে কবি কি করেন? দেখো এই জিনিসটাও কবিতা থেকেই নেওয়া। কোথায় কোথায়? এই যে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। তিনি আসলে কি বুকে আঘাত পেলে যে আঘাত করেছে তার জন্য কাঁদেন। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, বলতে পারবা না যে কাঁদেন। তিনি লিখতে হবে কি আঘাতকারীর জন্য কাঁদেন। কবি কাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছেন? যে তারে দেয় বিষে ভরা বান। প্রয়োজন কবিতা কবি ফুলমালঞ্চ কেমন? আচ্ছা, এই জিনিসটাও এই যে দেখো একেবারে সরাসরি এইখান থেকেই। কই ফুলমালঞ্চ কোথায়? ফুলমালঞ্চ এই যে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলমালঞ্চ। তাহলে এখানে তুমি যদি দেখো ফুলমালঞ্চ কেমন, তাহলে সোহাগ জড়ানো তুমি লিখতে পারো, অথবা রঙিন ফুলের সোহাগ জড়ানো লিখতে পারো, যেটাই লিখো, ঠিক আছে, অসুবিধা নাই, হবে। এবার আসি অনুধাবনমূলক প্রশ্নে। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। যে উপকার করে অপকার করে বা ক্ষতি করে যিনি, অপকারীর উপকার, এই হচ্ছে এই প্রশ্নের জ্ঞানের লাইন। যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কবি কি বুঝাতে চেয়েছেন? অপকারীর উপকার ব্যাখ্যা করে দিবা, হয়ে যাবে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। ভালোবাসা প্রদানের বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কে দেবেরান কেন? কারণ কি ভালোবাসাই পারে, বা হচ্ছে কি পরার্থপরতা দিয়ে দাও এটার জন্য, পরার্থপরতা, অথবা কি সুন্দর পৃথিবী তৈরির জন্য। পৃথিবী বানানটা ঠিক লেখা আবার ভুল লিখলাম, পৃথিবী। ওকে, কবি কার ঘর বাঁধতে চেয়েছেন? কে? এই যে আমার ঘর ভাঙিয়েছে যেবা, যে কবির ঘর ভেঙেছেন। এখানে হচ্ছে আমি তোমাকে কি সরাসরি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, এই উত্তর সম্পর্কিত তুমি কয়েকটা অনুধাবনের লাইন হচ্ছে লিখে দিলেই কিন্তু তুমি প্রশ্নটা বুঝতে পারবা বা আনসার করতে পারবা। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। কেন কাঁদেন? কারণ ওই যে তার উপকারের চিন্তা করেন, তিনি আসলে একটা কি প্রেম প্রীতি বা ভালোবাসায় আবদ্ধ একটা পৃথিবীর স্বপ্ন দেখেন। এই জন্য হচ্ছে কি যে তাকে আঘাত করে গিয়েছে, তার বুকে আঘাত করেছে, তার জন্য তিনি কাঁদেন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা
গান, অর্থাৎ যে কবির ক্ষতি করেছে বা যে কবির অনিষ্ট করেছে তার জন্য কবি আসলে কি বুক ভরা গান ছাড়া অন্য কিছু রাখেননি। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, আঘাতের পরিবর্তে তাকে ভালোবাসায় প্রদান করি। রঙিন ফুলের সোহাগ জন্য ফুল মালঞ্চ কেন দিয়েছেন? কেন? কারণ তার প্রতি তিনি আসলে কি তার নিজের ভালোবাসাটা উজাড় করে দিতে চেয়েছেন, সেটা প্রকাশ করতে চেয়েছেন। সুন্দর শান্তিপূর্ণ একটা পৃথিবীর আকাঙ্ক্ষায় তিনি আসলে কি রঙিন ফুলের সোহাগে জড়ানো ফুল মালঞ্চ ধরেন। প্রতিদান কবিতা অনিষ্টকারীর উপকার করার কথা বলা হয়েছে কেন? কারণ অনিষ্টকারীর উপকার না করে যদি আমি ক্ষতি করি তাহলে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে, তার চেয়ে বরং আমি তার উপকার করে যদি তার সাথে একটা কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি তবেই কিন্তু আমার কি জীবন সুন্দর হবে। কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার কথা বলেছেন? কারণ পৃথিবীকে তিনি করতে চান কি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং স্নেহ ভালোবাসায় পূর্ণ একটা পৃথিবী কবি দেখতে চান। এই জন্য নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে তিনি বৃহৎ স্বার্থের জন্য অন্যের উপকার এবং অন্যের প্রতি ভালোবাসাপূর্ণ মনোভাব, সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করতে চেয়েছেন। প্রয়োগমূলকে তুমি কি ধরনের প্রশ্ন পাইতে পারো? দেখো, প্রতিদান কবিতা অবলম্বনে প্রীতিময় সম্পর্ক সৃষ্টিতে ক্ষমার গুরুত্ব ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকে দেওয়া থাকবে কোনো একটা ঘটনা যে তার ক্ষতি করলেও তিনি আসলে ক্ষমা করে দেন, এটাকে তুমি হচ্ছে কি প্রতিদান কবিতার আলোকে ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন দিয়ে দিবে। তো তুমি বলবা যে ক্ষমার মাধ্যমেই কিন্তু আমরা কি একটা স্নেহময় পৃথিবী তৈরি করতে পারি। তো স্নেহময় পৃথিবী তৈরি করার জন্য কিন্তু তিনি আসলে কি ক্ষমা করে দেন। তারপর দেখো, সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে কবির প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো। এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে যে একে অপরের সাথে হানাহানির সাথে জড়িত, কিন্তু একজন ব্যক্তি চায় হচ্ছে যে প্রত্যেকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ বজায় থাকুক। তো এই ধরনের প্রশ্নে প্রতিদান কবিতার যে সম্পর্ক রয়েছে সেইটা, যে আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ বা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, অর্থাৎ যে কবির যে প্রত্যাশা যে আমি যদি নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে সকলের উপকারের কথা ভাবি, সকলের সাথে প্রেমময় দিক প্রকাশ করি, তবেই হচ্ছে কি আমি একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাজ নির্মাণ করতে পারবো। এই জিনিসটা তুমি ব্যাখ্যা করে দিবা। এরপর স্বার্থপরতার বিপরীতে কবির প্রতিদানে স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে স্বার্থপরতার বিপরীতে কবি হচ্ছে কি প্রতিবারই কিন্তু দিয়েছেন যে আমার বিষে ভরা বান আমি তার বুক ভরা গান, আমার বুকে তাই আঘাত হানিয়াছে যে আমি তার জন্য কাঁদি, তারপর হচ্ছে আমার আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর। এই বাক্যগুলা কিন্তু খুব সুন্দরভাবেই তোমাকে বুঝিয়ে দেয় আসলে কবি নিজের কি যে প্রতিদান দিয়েছেন, সেই প্রতিদানগুলো তিনি ফুটিয়ে তুলেছেন কিভাবে। তো উচ্চতর দক্ষতায় দেখো প্রকাশিত কবি চেতনার স্বরূপ, অর্থাৎ এই যে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেটাই তুমি হচ্ছে কি এখানে গুছিয়ে তুলে ধরবা উদ্দীপকের আলোকে আর প্রতিদান কবিতার সাপেক্ষে। প্রতিদান কবিতার আলোকে মানব কল্যাণে আত্মস্বার্থ বিসর্জনের স্বরূপ। যদি কেউ আমার অনিষ্ট করে তাহলে আমি তার উপকার করব, যে আমার ব্যাপারে খারাপ কথা বলে তার সম্পর্কে আমি ভালো কথা বলবো, যে আমার ঘর ভাঙে আমি তার ঘর তৈরি করে দেব, আর যে আমাকে কাটা দান করে আমি তারে ফুল দান করব। এই যে বিষয়গুলোই কিন্তু আসলে কি নিজের আত্মস্বার্থ বিসর্জন দিয়ে মানব কল্যাণের দিকে মনোযোগ দেওয়ার যে স্বরূপ রয়েছে সেটাকে প্রকাশ করে। এরপর প্রতিদান কবিতার মূল ভাব, এই উদ্দীপক দেওয়া থাকবে যে উদ্দীপকে প্রতিদান কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে কি, বা উদ্দীপক দেওয়া থাকবে যে উদ্দীপকে যে কোনো একটা ঘটনা বর্ণনা হবে, যে তোমার উদ্দীপকের সাথে তোমার পঠিত প্রতিদান কবিতার মিল রয়েছে কিনা বিশ্লেষণ করো বা যথার্থতা নিরূপণ করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই ধরনের প্রশ্ন কিন্তু এটাতে দেওয়া থাকবে, যেটাতে তুমি হচ্ছে কি কবিতার মূল ভাবটা কতটুকু আসলে উদ্দীপকে ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করে দিবা। তো এই হচ্ছে তোমার কি কিভাবে এখান থেকে প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারো। তো এই ছিল আমার তোমাদের সাথে আজকের আলোচনা। এইচএসসি পরীক্ষার জন্য তুমি এই যে সাজেশন যেটা রয়েছে, যে প্রশ্নগুলো আমি সমাধান করাই দিছি সেগুলো যদি একটু পরিশ্রম করে পড়ে যাও, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবা প্রয়োগ উচ্চতর দক্ষতায় এর বাইরে আর কোনো প্রশ্ন আসে নাই। তো ভালো করে পড়াশোনা করো, রিভিশন দিতে থাকো, আশা করি
তুমি একটা ভালো ফলাফল এইচএসসিতে করতে পারবা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।